একটা সময় তাকে বলা হতো আয়রন লেডি। টানা 15.5 বছর দেশের ক্ষমতায় থাকা এক প্রধানমন্ত্রী, যার নাম শেখ হাসিনা। শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো। কি ঘটেছিল সেদিন? কেন একটি সরকার এভাবে ভেঙে পড়ল? আর আমাদের জন্য এর শিক্ষা কি? আজকের ভিডিওতে শুধু একটি ঘটনার পুনরাবৃত্তি নয়, এটি একটি জাতির আত্মজাগরণের গল্প। এটি ইতিহাসের এক মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তের সত্য কথা। 2024 সালের 5 জুন বাংলাদেশের উচ্চ আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করা হয়। সেদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু সরকার প্রথমে তা পাত্তাই দেয়নি। কিছুদিনের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে। এরপর সরকারের পক্ষ থেকে আসে দমন-পীড়ন। 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বক্তৃতায় আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলতে ছাড়েননি। ওটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল, যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। এতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 15 জুলাই ছাত্রলীগ নামিয়ে দেওয়া হয়। পরদিন 16 জুলাই গুলি চালানো হয় শিক্ষার্থীদের উপর। আবু সাইদ, ওয়াসিম সহ 6 জন নিহত হন, শতাধিক আহত। এখান থেকেই আন্দোলন শুধু ছাত্রদের থাকে না, রূপ নেয় জাতির গণ আন্দোলনে। সবার কণ্ঠে একটাই স্লোগান, জাস্টিস ফর স্টুডেন্ট, শাটডাউন ফর ফিউচার। 4 আগস্ট রবিবার রাতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। নিহত হন প্রায় 100 জন মানুষ। কিছু পুলিশ সদস্য তাতে নিহত হন। আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনাকে বলেন, পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। নেতাকর্মীরা পিছু হটছে, কিন্তু তিনি তখনও শক্তি প্রয়োগেই বিশ্বাস করছিলেন। সেনাবাহিনী বুঝিয়ে দেয়, আর রক্তপাত তারা সহ্য করবে না। গোপনে গণভবন ত্যাগ করেন শেখ হাসিনা। ত্রিপুরা হয়ে দিল্লিতে পৌঁছান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এর আগে ইন্টারনেট বন্ধ রাখা হয় প্রায় ঘন্টাখানেক, যাতে খবর না ছড়ায়। তথ্য অনুসারে শেখ হাসিনা দুটি পথ খোলা রেখেছিলেন, বল প্রয়োগ করে টিকে থাকা, ব্যর্থ হলে দেশ ত্যাগ। তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়েন, কারণ সেনাবাহিনী এবং পুলিশ প্রধানরা পরিষ্কার করে বলেন, এই আন্দোলন আর থামানো যাবে না। শেখ হাসিনার জীবনও হুমকিতে রয়েছে। শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনার পর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এই আন্দোলনকে বলা হচ্ছে জুলাই আন্দোলন। এর শুরু 5 জুন থেকে হলেও চূড়ান্ত বিস্ফোরণ ঘটে জুলাই মাসে, যেখানে শতাধিক ছাত্র জনতা শহীদ হন। 36 দিনের এই দীর্ঘ উত্তাল সময় শেষে 5 আগস্ট, যাকে বলেন 36 জুলাই, শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের পতন ঘটে এই দিনে। একজন আয়রন লেডিকে এভাবে দেশ ছাড়তে হলো। এর মধ্যে আমাদের জন্য কি বার্তা আছে? ক্ষমতার অহংকার, দমন নীতি, মানুষের কণ্ঠরোধ, এগুলো চিরকাল টিকে থাকতে পারে না। একটি গণতান্ত্রিক সমাজে ছাত্ররাই প্রথম প্রতিবাদ করে, আর সমাজের অন্যরাও ধাপে ধাপে তাদের সাথে যুক্ত হয়। এই আন্দোলন প্রমাণ করেছে, আদর্শহীন রাজনীতি, কর্পোরেট প্রভাব, ক্ষমতার চাটুকারিতা সবকিছুর চেয়ে বড় একটা জিনিস, আর সেটা হচ্ছে মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদা। ইতিহাসকে যারা বোঝে না, তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না। শেখ হাসিনার পতন আমাদের শেখায়, প্রতিটি অন্যায়ের শেষ আছে এবং মানুষের কণ্ঠরোধ কখনোই চিরস্থায়ী নয়। এটা শুধু শেখ হাসিনার গল্প নয়, এটা প্রতিটি অন্যায়কারীদের জন্য সতর্কবার্তা এবং প্রতিটি সংগ্রামী মানুষের জন্য অনুপ্রেরণা।